ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কেন্দ্রমুখী ত্বরণ ও এর রাশিমালা নিয়ে। আসলে তোমাদের যে বই সেখানে একটি উদাহরণে শুধু কেন্দ্রমুখী ত্বরণ বিষয়টি উঠে এসেছে, কিন্তু সেখানে এত বিস্তারিতভাবে এই কেন্দ্রমুখী ত্বরণটা আলোচনা করা হয়নি। আজকের এই ক্লাসে আমরা কেন্দ্রমুখী ত্বরণটাকে একবারে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এর রাশিমালাও আমরা দেখব, ঠিক আছে। এবং এর পাশাপাশি কেন্দ্রমুখী বলের এবং এই বলের রাশিমালা সম্পর্কেও জানবো। তাহলে চলো ক্লাসটি শুরু করে দেই। তাহলে এই কেন্দ্রমুখী ত্বরণ জিনিসটা জানার পূর্বে আমাদের এই কৌণিক সরণ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে চলো কৌণিক সরণ কি সেটা জেনে ফেলি। কৌণিক সরণ, ঠিক আছে, কি বললাম, কৌণিক সরণ। আমরা এমনিতে নরমাল সরণ শিখছি, ঠিক আছে। আগের পরবর্তী ভিডিওগুলোর মধ্যে সরণ, তারপরে দূরত্ব এগুলো সব শিখছি, কিন্তু এবার হলো কি কৌণিক সরণ। কৌণিক কথাটার মানে কি, কোণ আছে, তার মানে এই সরণটা মেজার করা হবে, মেজার বা পরিমাপ করা হবে। এই যে সরণটা পরিমাপ করা হবে কোণের মাধ্যমে, ঠিক আছে। কোণের সাহায্যে এই সরণটা পরিমাপ করা হবে। তাহলে এই সরণটা কেবলমাত্র আমরা বৃত্তাকার পথেই দেখবো। হ্যাঁ, এই সরণটা উদাহরণ দেখবো একটা বৃত্তাকার পথ দিয়ে। এই যে একটা বৃত্তাকার পথ আছে, মনে করো বৃত্তাকার এই যে পথ, সেই পথের কেন্দ্র ধরলাম ও, বৃত্তাকার পথের কেন্দ্র ও, ঠিক আছে। এবার এই ও থেকে আমরা এই একটা বিন্দু ধরে নিলাম, এই বিন্দুটা হলো এ। এই বিন্দুতে একটি বস্তু আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তাকার পথের এই বিন্দুতে একটি কালো বস্তু আছে। এবং কিছু সময় পর, অর্থাৎ টি সময় পর দেখা গেল কি এই কালো বস্তুটা এ বিন্দু থেকে বৃত্তাকার পথের বি বিন্দুতে চলে গেছে, ঠিক আছে। বৃত্তাকার পথের বি বিন্দুতে চলে গেছে, ঠিক আছে। বৃত্তাকার পথে বি বিন্দুতে চলে গেল। তাহলে আমরা এই কেন্দ্র ও থেকে এ বিন্দু পর্যন্ত একটি সরলরেখা আঁকি এবং কেন্দ্র ও থেকে বি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা আঁকি। তাহলে মাঝখানে একটা কোণ তৈরি করছে, দেখো এ এবং বি কি বৃত্তের একটা চাপ, এবং এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের কেন্দ্রস্থ কোণ কোনটা, এই যে এই কোণটাকে থিটা ধরি। তাহলে আমাদের এই কৌণিক সরণটাই হলো এই থিটা। এই থিটাটা তাহলে কি, এই থিটাটাই হলো কি আমাদের কৌণিক সরণ। এই যে এই পয়েন্টটা বস্তুর আদি অবস্থান, ঠিক আছে। এই পয়েন্টটা কি বস্তুর আদি অবস্থান, আর বি বিন্দুটা কি শেষ ধরে নিলাম। কিন্তু আসলে কি শেষ না, বস্তুটা কিন্তু কিভাবে ঘুরতেছে, বস্তুটা এইভাবে ঘুরতেছে। এইভাবে ঘোরা মানে অবশ্যই বুঝতেছে বৃত্তটা এইভাবে ঘুরতেছে। তার মানে এই বিন্দুতে থাকা বস্তুটা এইভাবে ঘোরার ফলে এ থেকে বিতে চলে যাবে, এবং এ থেকে বিতে যেতে তার টি সময় লাগলো, এবং যে টি সময় অতিক্রম করে এ থেকে বিতে যাওয়ার ফলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটা থিটা। এবং এই কোণটাকে আমরা কি বলি, কৌণিক সরণ বলি। কেন কৌণিক সরণ বলি, কারণ এই কোণ থেকে আমরা বুঝতে পারি সে কতটুকু সরে গেল আদি অবস্থান থেকে। তাহলে আমরা কৌণিক সরণটা কি, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। এবার দূরত্বটা আমরা এবার দূরত্ব নিয়ে চিন্তা করবো না, এবার আমরা কোণ দিয়ে বলবো এই জিনিসটা। এবার আমরা কিভাবে বলবো, কোণ দিয়ে বলবো যে আদি অবস্থান থেকে থিটার মান যত হবে তত ডিগ্রি সরে গেল। সাপোজ ধরে নাও থিটা সমান কত, থিটা সমান 30 ডিগ্রি ধরে নিলাম। তার মানে এই বৃত্তপথে এই কালো বস্তুটি এ বিন্দু থেকে 30 ডিগ্রি সরে বি বিন্দুতে পৌঁছে গেল। তার মানে এখানে কৌণিক সরণ, এই দেখো এই সরণটাকে আমরা কোণের সাহায্যে পরিমাপ করছি। এই কোণ কিন্তু একটা 30 ডিগ্রি কোণ, এটা কিন্তু কোনো দূরত্ব না, কোণ। তাহলে এই জন্যই এই সরণটাকে আমরা বলি কি কৌণিক সরণ, ঠিক আছে। তাহলে এই যে টি সময়ে কৌণিক সরণ হয়েছে কত, এই যে থিটা 30 ডিগ্রি। এবার কিন্তু কোনো দূরত্বে আমরা সরণটা মাপতেছি না, কারণ এটা কৌণিক সরণ। কৌণিক সরণ আমরা কিভাবে মাপি, অ্যাঙ্গেলের সাহায্যে মাপি, ঠিক আছে। তার মানে এবার দেখো তো টি সময়ে সরণ হয়েছে কত, টি সময়ে সরণ হয়েছে কত, থিটা। আমরা থিটা নিলাম, এটা তো 30 ডিগ্রি ধরে নিয়েছি। টি সময়ে সরণ হয়েছে কত, এই যে এটা কি কৌণিক সরণ ধরতেছি। তাহলে টি সময় পর বি বিন্দুতে গেছে, এই জন্য একটা থিটা কোণ তৈরি হয়েছে, সেই জন্য টি সময় সরণ থিটা। একক সময়ে সরণ থিটা বাই টি, ঠিক আছে। একক সময়ে যে সরণ থিটা বাই টি। আচ্ছা, তাহলে এটা কি আগের আলোচনা, পরবর্তী আলোচনা থেকে এটা কি আসলে, এই জিনিসটা কি থিটা বাই টি, এই জিনিসটা কি মনে হয়, বেগ মনে হয় না? এটা আসলে কি, এটা একটা বেগ। কিভাবে বুঝলাম বেগ, কারণ বেগ কিভাবে বুঝলাম, সময়ের সাথে সরণের যে পরিবর্তন, সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে কি বলতাম আমরা, বেগ বলতাম। তাহলে এখানে দেখো সময়ের সাথে সরণের পরিবর্তনের হারটাই আমরা লিখলাম, তাহলে এটা কি হবে, একটা বেগ হবে। কিভাবে লিখলাম, দেখো টি সময়ে সরণের পরিবর্তন হয়েছে, দেখো আগে এখান থেকে এখানে গেছে, সরণের পরিবর্তন হয়েছে কি থিটা,
ঠিক আছে, তাহলে একক সময়ে কতটুকু হবে? একক সময়ে স্মরণে যতটুকু পরিবর্তন হয় সেটাই কি হয়? বেগ হয়। একক সময়ে স্মরণে যতটুকু পরিবর্তন হয় সেটাই বেগ। কিন্তু এখানে টি সময়ে স্মরণের যে পরিবর্তন হয়েছে সেই স্মরণটা কি নর্মাল স্মরণ না, এটা কি কৌণিক স্মরণ, একটা কৌণিক স্মরণ। তাই জন্য এইখানে একক সময়ে যে স্মরণের পরিবর্তন হবে, অর্থাৎ একক সময়ে যে কৌণিক স্মরণের পরিবর্তন হবে সেটা কিন্তু শুধু বেগ হবে না, সেটা হবে কি কৌণিক বেগ হবে। ঠিক আছে, এটা হবে কি কৌণিক বেগ হবে। কৌণিক বেগ কেন এটা কৌণিক হলো? কারণ এখানে আমরা সময়ের সাথে কৌণিক স্মরণের পরিবর্তন হিসাব করছি, সেই জন্য উত্তরটা আমাদের কি আসবে? কৌণিক বেগ আসবে। এবার কথাটা হলো এই যে কৌণিক স্মরণ এবং কৌণিক বেগ এগুলি কি রাশি? ভেক্টর নাকি স্কেলার রাশি? এটা জানার দরকার না? হ্যাঁ, আচ্ছা, কৌণিক বাদ দেই, স্মরণ আর বেগ এমনিতে কি রাশি? এমনিতে কি এটা ভেক্টর রাশি না? এবার আমরা যতই কৌণিক বের করি, যারই কৌণিক বের করি না কেন, সেই রাশিটা যদি ভেক্টর হয় তাহলে কৌণিক ওই রাশিটাও কি হবে? ভেক্টর হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি, স্মরণ কি ভেক্টর রাশি? স্মরণ ভেক্টর রাশি, তাহলে কৌণিক স্মরণ হবে কি? ভেক্টর রাশি। বেগ কি? ভেক্টর রাশি। সেই জন্য বেগের যে কৌণিক, অর্থাৎ কৌণিক বেগ, সেটা হবে কি? ভেক্টর রাশি। দুটাই কি ভেক্টর। এটা হচ্ছে কি ভেক্টর, ভেক্টর কোয়ান্টিটি, আর এটা হচ্ছে কি ভেক্টর, এটাও ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? একক সময় স্মরণ, এই কৌণিক স্মরণের পরিবর্তন থিটা বাই টি। এই যে থিটা বাই টি সেটা হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে, কৌণিক বেগটা কি? একটা ভেক্টর। আর এই কৌণিক বেগকে আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে? এই যে ওমেগার মাধ্যমে। ডাব্লুর মাথাটা একটু গোল করে দিলে এটা ওমেগা হয়ে যায়। ওমেগার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি এই কৌণিক বেগটাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কৌণিক বেগটা কিন্তু আমরা খুব ভালো মতো শিখলাম। এবার আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস সেটা হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ বুঝবো। আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণ আমরা কোন পথের জন্য বুঝবো? বৃত্তাকার পথের জন্য বা বৃত্তাকার গতির জন্য। এই বৃত্তাকার গতিটা কি? কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তখন বস্তুটার মধ্যে যে গতি কাজ করবে সেই গতিটাকে কি বলবো? আমরা বৃত্তাকার গতি বলবো। ঠিক আছে, তাহলে আমরা একটা এই জিনিসটাকেই বোঝানোর জন্য আমরা একটা বৃত্তাকার পথ এঁকে নেই। একটা বৃত্তাকার পথ এঁকে ফেললাম, যেটা সত্য বৃত্ত না হলেও চিন্তা করে একটা বৃত্তাকার পথ আঁকলাম। এই বৃত্তাকার পথের যে কেন্দ্র সেটাকে ধরলাম কি? ও কেন্দ্র। ঠিক আছে, বৃত্তাকার পথের যে কেন্দ্রটা সেই কেন্দ্রটাকে ধরে নিলাম কি? ও। ও হলো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এবার এই যে আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা কি? কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ বৃত্তাকার গতিতে পাওয়া যায়। বৃত্তাকার গতি তো বৃত্তপথে পাওয়া যাবে, সেজন্য একটা বৃত্তপথ আঁকলাম। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তপথ আঁকলাম, এই বৃত্তপথের এই যে পরিধির উপরই তো বস্তুটা ঘুরে। যদি আমরা একটা উদাহরণ চিন্তা করো, তোমরা ছোটকালে কোনো বস্তুকে সুতোতে বেঁধে কোনো না কোনো সময় এটাকে মাথার উপর ঘুরাইছো, ঘোরানোর পর দেখা গেছে কি সেটা তোমার যে আঙ্গুলটা, সেই আঙ্গুলটাকে কেন্দ্র করে আঙ্গুলের চতুর্দিকে সমদূরত্ব বজায় রেখে ঘুরে, অর্থাৎ সেই বস্তুটাকে কি পথ তৈরি করে? বৃত্ত পথ তৈরি করে। আর সেই জন্য ওই বস্তুটার যে গতি সেটা বৃত্তাকার গতি আছিল। আর এই বৃত্তাকার গতির সময় কি কেন্দ্রমুখী ত্বরণ থাকে? কেন থাকে সেই জিনিসটা বোঝার জন্য আমরা এই যে বৃত্তপথ, সেই বৃত্তপথের উপর দুটি বিন্দু চিন্তা করে নেব যে কোনো। কারণ দুটি বিন্দু নেই হিসাব করতে, সমগ্র জিনিস নিয়ে যদি হিসাব করি তাহলে কিন্তু আমরা জিনিসটা বের করতে পারবো না। সেজন্য শুধুমাত্র দুটি বিন্দুই আমরা চিন্তা করতে আসি, দুটি বিন্দুতে বের করলেই হয়। প্রথম যে বিন্দুটা সেটা নিলাম এইখানে, এটাকে এ বিন্দু ধরলাম, এবং দ্বিতীয় যে বিন্দু নিলাম সেটা ধরলাম এইখানে বি। ঠিক আছে, এটাকে বি বিন্দু নিলাম। এবার এই বিন্দুতে একটা বস্তু আছে। ঠিক আছে, এই বিন্দুতে একটা বস্তু রাখলাম আমি। বস্তুটা কি? টি সময় পর এ থেকে বিতে গেল। ঠিক আছে, এ থেকে বিতে গেল। আচ্ছা, তুমি চিন্তা করে দেখো, এই যে বস্তুটাকে আমরা যখন বৃত্তাকার পথে ঘুরাই, বস্তুটা কি নিজ ইচ্ছায় বৃত্তাকার পথে ঘুরতে চায় না? নিজ ইচ্ছায় কিন্তু বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে চায় না। বস্তুটা সর্বদাই কি হতে চায়? বৃত্তাকার পথ থেকে ছিটকে যেতে চায়। আসলে ছিটকে যেতে চাই, কিন্তু ছিটকে যেতে পারে না আমাদের জন্য। আমরা কি করি? বস্তুটিকে সর্বদা একটা বল দিয়ে কেন্দ্রের দিকে টেনে রাখি, বল দিয়ে কেন্দ্রের দিকে টেনে রাখি। আচ্ছা, তাহলে এই বস্তুটা কি হবে? যখন বৃত্তাকার পথে ঘুরবে, বস্তুটা তো নিজের ইচ্ছা আর ঘুরতেছে না, আমাদের প্রয়োগ করা কেন্দ্রমুখী বলের কারণে ঘুরতেছে। সেই জন্য বস্তুটি তার কাঙ্ক্ষিত অবস্থানের দিকে না যেয়ে সে বৃত্তপথে চলে যায়। কাঙ্ক্ষিত অবস্থান বলতে আমি বোঝাতেছি যে আমাদের হাত থেকে ওই সুতাটাকে ছেড়ে দেই, তাহলে বস্তুটা যেই দিকে যাবে সেই অবস্থানটাকে কাঙ্ক্ষিত অবস্থান বোঝানো হইতেছে। এখানে হাতের উপর তো আমরা ওই পাথরটাকে অবশ্যই ঘুরাইছি, ঘুরানোর পর অনেক সময় হাত থেকে ছুটে গেছে বা ইচ্ছা করে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পর দেখা গেছে কি পাথরটা কোনো একদিকে চলে গেছে। এটা কোন দিকে যায়? পাথরটা আসলে যায় হলো কি
যে কোনো একটা যে বিন্দুতে ছাড়বো আমরা, মনে করি এই বিন্দুতে ছেড়ে দিলাম পাথরটাকে, তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর সে পাথরটা চলে যায়। ঠিক আছে, অঙ্কিত স্পর্শক বরাবর পাথরটা চলে যায়। আর আমি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তাকার পথে এই বস্তুটিকে এইভাবে ঘুরাইতেছি। ঠিক আছে, এইভাবে ঘুরাইতেছি, বুঝতে পারছো? এই দিকটা এদিকে ঘুরাইতেছি, সেই জন্য স্পর্শকের দিকটা এদিকে হয়েছে। ঠিক আছে, স্পর্শকের দিকটা এইদিকে হয়েছে। তাহলে এই বিন্দুর যদি বস্তুটাকে ঘোরানোর পর ছেড়ে দেই, তাহলে এই বিন্দুতে থাকা বস্তুটি এবার কিন্তু ছেড়ে দেওয়ার ফলে আর সে কোনো কেন্দ্রমুখী বল অনুভব করবে না, সেজন্য আর বৃত্ত পথে ঘুরবে না, সে সোজা স্পর্শক বরাবর চলে যাবে। ঠিক আছে, স্পর্শকের এই যে এটাকে নাম দিলাম এফ, এফ পথে চলে যাবে। ঠিক আছে, এফ পথে চলে যাবে। ঠিক আছে, এই বিন্দুতে থাকা বস্তুটি যদি আমরা এবার সুতাটাকে না ছাড়ি, তাহলে কি হবে? সে আর এফ পথে যেতে পারবে না, না যে কি হবে, এই বৃত্ত পথে টি সময় ধরে বি তে পৌঁছাবে, টি সময় অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছাবে। আচ্ছা, বি বিন্দুতে পৌঁছাইলো, ঠিক আছে, সমস্যা নাই। এবার যদি আমরা বি বিন্দুতে সুতাটা ছেড়ে দিই, বি বিন্দুতে পৌঁছানোর পর যদি সুতাটা ছেড়ে দিই, তাহলে হবে কি, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর বস্তুটি চলে যাবে। তাহলে বি বিন্দুতে একটি স্পর্শক আঁকি, এই যে এই স্পর্শক বরাবর বস্তুটি কি হবে, চলে যাবে, এই স্পর্শক বরাবর বস্তুটি চলে যাবে। আচ্ছা, যদি মনে করো বি বিন্দুতে না ছাড়ি, তাহলে হবে কি, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বি এম, এটাকে এম নাম দেই, বি এম বরাবর বস্তুটি যেতে পারবে না, বস্তুটি আবার কি বৃত্তাকার পথে ঘুরবে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। তাহলে এবার আমাদের কাজ করি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থেকে এ বিন্দুর একটি সংযোজক সরলরেখা আঁকি, এই যে আঁকলাম, এবং কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তাকার পথ থেকে বি বিন্দুর একটি সংযোজক সরলরেখা আঁকি। আচ্ছা আঁকলাম। এবার এই বি এম যে স্পর্শকটা আছে, সেই স্পর্শকটাকে পেছন দিকে একটু বর্ধিত করি। এই পেছন দিকে বর্ধিত করা জিনিসটা কালো কালিতে দেখে, এই যে বর্ধিত করলাম, পেছন দিকে বর্ধিত করলাম, সেটা ধরে নিলাম কি কে বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, কে বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, কে বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমরা কি করি, এ এফ এর সমান্তরাল একটি সরলরেখা বি বিন্দুতে আঁকি। ঠিক আছে, এ এফ এর সমান্তরাল সরলরেখা কি বি বিন্দুতে আঁকি। এই যে বি বিন্দুতে এ এফ এর সমান্তরাল সরলরেখা আঁকি, যেটা মনে করি এখানে নাম দিলাম বি। সেই সমান্তরাল সরলরেখাটির নাম হলো কি বি, বিজি নাম দিলাম। ঠিক আছে, বিজি নাম দিলাম। আচ্ছা, এখন তোমার মনে হতে পারে এই কাজগুলি কেন করতেছি। কাজগুলি করার কারণ হলো কি বললাম, বৃত্তাকার পথে কি কেন্দ্রমুখী ত্বরণ থাকে। আচ্ছা, ত্বরণ থাকা বা না থাকা কিসের উপর নির্ভর করে, বেগের উপর। যদি বেগ এর পরিবর্তন হয় তাহলে তো ত্বরণ থাকবে, যদি বেগের পরিবর্তন না হয় তাহলে তো ত্বরণ থাকবে না। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ থাক বা যে কোনো ত্বরণই হোক, ত্বরণ থাকার জন্য বেগের পরিবর্তন অবশ্যই লাগবে। তাহলে এই বৃত্তপথের দুটি বিন্দু নিলাম আমরা, এবং এই দুটি বিন্দুর মধ্যবর্তী বেগের যে পরিবর্তন সেটা এখন হিসাব করে দেখব, যে দেখব বেগের কি কোনো পরিবর্তন হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তাহলে এবার কি করব, এই যে এই বিন্দুতে যে বেগটা না, এই বিন্দুতে যে বেগ এবং বি বিন্দুতে যে বেগ, সেই দুটো বেগ নিয়ে আমরা হিসাব করে দেখব যে কোনো বেগের কি কোনো পরিবর্তন আছে কি নাই। ঠিক আছে, দুটি বিন্দুর মধ্যে। তাহলে এই বিন্দুতে যে বেগ, সে বেগটা বের করব, এবং বি বিন্দুতে যে বেগ সেটা বের করব। আচ্ছা, এবার একটু চিন্তা করি, ও এ কে বি যদি আমরা চিন্তা করি, এবার ও এ কে বি একটি চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজই হোক না কেন, সে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি হয়। চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, এই জিনিসটা তো জানি। তাহলে দেখো তো, এই চতুর্ভুজের চারটা কোণ আমরা লিখে ফেলি। এ ও বি একটা কোণ, কোণ এ ও বি, প্লাস কোণ এ ও বি নিলাম। তাহলে এবার নিব কি ও বি কে, ও বি কে প্লাস কোণ, এবার ও বি কে নিলাম, তাহলে এবার নিব কি বি কে এ, বি কে এ প্লাস কোণ, এবার কোন কোনটা নিব, বি কে এ নিয়ে নিলাম, তাহলে এবার নিব কি কে এ ও, কে এ ও, কে এ ও। এই যে তিনটা সরি চারটা কোণ নিলাম, এই চারটা কোণের কি আকারে নিলাম, যোগ আকারে নিলাম। তাহলে যোগফল কত হবে, 360 ডিগ্রি, 360 ডিগ্রি হবে। ঠিক আছে, 360 ডিগ্রি হবে। এবার একটা জিনিস দেখি আমরা, এ ও বি কোন কোনটা, এ ও বি এই কোণটা। ঠিক আছে, এই যে এই কোণটা, ঠিক আছে, এই কোণটাকে আমরা ধরে নিলাম কি থিটা, ধরে নি থিটা, এই কোণটা ধরে নিলাম কি থিটা। আচ্ছা সমস্যা নেই, ধরে নিলাম। তাহলে বি ও বি কে কে, ও বি কে এটা কত, ও বি কে, এই যে এই কোণটা কত। এবার হলো কি এই যে আমার এই কোণটা কত,
এই কোণটা চাইতেছে কত। এখন এই কোণটা কত হবে বলতো? আমরা একটা জিনিস তো জানি যে স্পর্শক বিন্দুগামী যে ব্যাসার্ধ সেটা ওই স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়। তাহলে এটা স্পর্শক কোণটা বি এম একটা কি স্পর্শক। তাহলে স্পর্শক বিন্দুগামী যে স্পর্শক বিন্দু কোণটা বি, তাহলে বি হলো কি একটা স্পর্শক বিন্দু। এই স্পর্শক বিন্দুগামী যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কি ও বি। তাহলে এই স্পর্শক বিন্দুগামী যে ব্যাসার্ধ অর্থাৎ ও বি হবে কি স্পর্শক বি এম এর উপর কি লম্ব। তাহলে আমরা যে জিনিসটা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওই স্পর্শকের উপর কি হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওই স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে ওবি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তো ওবি লম্ব কিসের উপর, স্পর্শকের উপর। স্পর্শকটাকে কি বলতে পারি আমরা, কে এম, পুরোটা একটা স্পর্শক এঁকে দিলাম, ঠিক আছে, বা এটাকে ওবি লম্ব কে এম, ঠিক আছে। তাইলে এই জিনিসটা আমরা এখানে দেখলাম যে ওবি যদি কে এম এর উপর লম্ব হয়, ওবি এই যে ওবি যদি এই কে এম এর উপর লম্ব হয়, তাহলে এই পাশে লম্ব মানে কি 90 ডিগ্রি দুই পাশে থাকতে হবে। যে একটা রেখার উপর লম্ব তখনই হয় যখন দুই পাশে 90 ডিগ্রি কোণ থাকে। এর যদি কম হয় তাহলে কিন্তু কখন লম্ব হয় না। তার মানে এবার এই কোণটা যে ও বি কে এবং কি ও বি এম দুইটাই কি 90 ডিগ্রি করে মোট কে এম সরলরেখাটা 180 ডিগ্রি কোণ তৈরি করবে। এই যে এইখানে মোট কোণ কত, এখানে মোট কোণ 180 ডিগ্রি। তাইলে এবং যেহেতু ওবি লম্ব কে এম এর উপর, তার মানে ও বি কে এই কোণটা কত হয় 90 ডিগ্রি। দেখো এই যে এরকম জিনিসটা ও বি কে আর হলো কি এম, যেহেতু বলতেছি ও বি কে এম এর উপর লম্ব, তার মানে এই পাশের কোণটা কত 90 ডিগ্রি আর এটা কত 90 ডিগ্রি, দুটা মিলে কত 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের লাগবে কি ও বি কে তাহলে এই কোণটা কত ও বি কে কত 90 ডিগ্রি। তাহলে এখানে লিখি কোণ এ ও বি প্লাস 90 ডিগ্রি প্লাস কোণ এবার কি বি কে এ এই কোণটা আমরা রেখে দিই, এটা তো আমরা জানি না কত বি কে এ প্লাস কোণ, আচ্ছা কে ও এ কে এ ও এটাও দেখো আবার কি এ এফ কি স্পর্শক, এই স্পর্শকের স্পর্শ বিন্দু কোনটা এ, তাহলে এই স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ সেটা কি এ ও। তাহলে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ এই যে স্পর্শ বিন্দু, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এ ও, স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কি এই স্পর্শকের উপর লম্ব। তার মানে এখান থেকে আমি আরেকটা লাইন লিখতে পারি যে ও এ লম্ব এফ, ও এ লম্ব এফ, ঠিক আছে না, এই জিনিসটা লিখতে পারি ও এ লম্ব এফ, এই জিনিসটা লিখলাম। তাহলে ও এ লম্ব কিসের উপর, এ এফ এর উপর লম্ব। যদি লম্বই হয় তার মানে এই কোণটা আর এই কোণটা কত, তার মানে এই জিনিসটা আবার এখানে আঁকি ও এ এফ, তাহলে এটা লম্ব বলছি, লম্ব হলে এখানেও 90 ডিগ্রি এখানেও 90 ডিগ্রি লাগবে 90 ডিগ্রি। তাহলে এখানে কোণটা কত ও এ এফ, কোণটা কত ও সরি কে এখানে এফ না, এখানে এফ নাই যে সরি কে এখানে, তাহলে এখানে হলো কি কে এ ও, কোণটা কত কে এ ও, কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এখানে হবে কি এখানে কোণ লেখা লাগবে না, 90 ডিগ্রি সমান কত 360 ডিগ্রি। তাহলে এবার যে সুতরাং দিয়ে একটা কাজ করি আমরা, দেখো সুতরাং দিয়ে যদি এরকম করি যে এই 90 ডিগ্রি যোগ করে কত হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি ওই পাশে পাঠিয়ে দিলে এখানে প্লাস আছে ওই পাশে মাইনাস হয়ে যাবে। তার মানে এবার এই পাশে কি থাকবে এ ও বি প্লাস কোণ বি কে এ সমান 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। এই যে এখান থেকে 90 ডিগ্রি পাশে চলে যাবে মাইনাস 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বাদ দিয়ে দিলে থাকে কত 180 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়ার পর আমরা আর কি করতে পারি, দেখো আমরা যদি একটা সরলরেখা চিন্তা করি, একটা সরলরেখার মোট কোণ কত 180 ডিগ্রি, মানে এইভাবে এক পাশের কোণ কত 180 ডিগ্রি। এবার একটা সরলরেখাকে যদি আরেকটা সরলরেখা এসে ছেদ করে, তাহলে যে কোনো এক পাশে এই পাশে যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে এই পাশে কত ডিগ্রি কোণ হবে, আমরা কি করব 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দিব। কারণ আমরা জানি কি একটা সরলরেখার যে কোনো এক পাশে মোট কোণ হতে পারে 180 ডিগ্রি হতে পারে।
180 ডিগ্রি হইতে পারে, তার মানে এটা যদি 30 ডিগ্রি হয় সেটা 180 ডিগ্রি থেকে কম হবে। হ্যাঁ, কম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার এভাবে বলতে পারো না জিনিসটা, এই পাশে যে কোণ এবং এই পাশে যে কোণ, এটাকে যদি আমরা এ কোণ ধরি আর এটাকে যদি বি কোণ ধরি, তার মানে এবার এ প্লাস বি সমান সমান হবে কি 180 ডিগ্রি হবে না? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে, যেহেতু মোট কোণই কত 180 ডিগ্রি, তার মানে যে দুইটা কোণ সে দুইটা কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি হবে। তার মানে এবার আমরা এইখান থেকে একটা জিনিস লিখতে পারি না? দেখো এবার আমরা একটা জিনিস লিখবো যে কে এম রেখা, এই যে কে এম রেখা এফ কে ছেদ করে, সুতরাং কি হবে কোণ চিন্তা করি এ কে বি, কোণ এ কে বি প্লাস এই যে এ কে বি প্লাস বি কে এফ, বি কে এফ সমান সমান কত হবে 180 ডিগ্রি হবে। এখন এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার তোমরা একটা জিনিস বলবা যে আমি কেন এই যে আমি কোন কোনটা নিলাম জানো, এই যে এই কোণটা এবং এই কোণটা নিলাম, এই দুইটা কোণ নিলাম, এই দুইটা কোণের যোগফল কত দিলাম 180 ডিগ্রি, কারণ দুইটা কোণ একটা সরলরেখার উপর অবস্থিত, একটা সরলরেখার এক পাশে মোট কোণ কত হতে পারে, মোট কোণ কত হতে পারে 180 ডিগ্রি হতে পারে। এখন তোমরা আমাকে এই জিনিসটা বলবা যে আমি এখানে এটারটা নিলাম, এখানকারটা তো নিতে পারতাম, এখানকারটা তো নিতে পারতাম, কিন্তু এই যে এখানকার থেকে যেহেতু কি নিতে পারতাম কে বি ও, আবার নিতে পারতাম কি ও বি এম, কে বি ও নিতে পারতাম, এই যে দেখো কি নিতে পারতাম কে বি ও প্লাস এই যে কে বি ও প্লাস ও বি এম, ও বি এম, এই দুটা কোণ নিয়ে 180 ডিগ্রি লিখতে পারতাম। কিন্তু কেন আমি এই দুটা কোণ না নিয়ে এই দুটা নিলাম? ঠিক আছে, কেন আমি এই দুটা না নিয়ে এই দুটা নিলাম, কেন নিলাম? কাহিনী তো একটা আছে। দেখো কাহিনী দুটা, এখানে এ ও বি, ঠিক আছে, এখানে একটার মধ্যে আছে না, বি কে এ একটার মধ্যে আছে না, ঠিক আছে, বি কে এ আছে, বি কে ও এখানে মিলল না। কিন্তু এই সরলরেখাটা নেওয়ার ফলে দেখো এই যে এই কোণটা আর এই যে এই কোণটা কি হলো মিলে গেল, দেখো মিলে গেল। তার মানে আমরা কি করতে পারি, উভয় এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তখন এই দুইটা কোণকে বাদ দিয়ে দিতে পারি, আর যত জিনিস কমায় ফেলতে পারবো তত আমাদের ঝামেলা কি হবে, কমে যাবে। তাহলে এই জিনিসটা ঝামেলা কমানোর জন্য আমরা এই লাইনটাকে, এই রেখাটাকে অর্থাৎ কে এম রেখাটাকে না নিয়ে আমরা এ এফ রেখাটাকে নিলাম। ঠিক আছে, তাহলে এবার এই যে দুইটা সমীকরণ দেখো ডান পাশে কি আছে 180 ডিগ্রি 180 ডিগ্রি, মানে এই পাশের বাম পাশ, এই যে 1 নম্বর সমীকরণের বাম পাশে যা আছে সব যোগ করলে 180 ডিগ্রি পাবো, এবং 2 নম্বর সমীকরণের বাম পাশ যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি পাবো। তার মানে উত্তর দুইটা সমান আসলে প্রশ্ন দুটোর তো একই, যদি উত্তর দুইটা জিনিসের একই আসে তার মানে প্রশ্ন একই। মনে করো তাহলে প্রশ্ন যদি এক হয় তাহলে এই প্রশ্নটা এক লিখতে পারি। তাহলে সুতরাং আমরা কালো কালি দিয়ে লিখি, সুতরাং ত্রিভুজ কোণ এ ও বি প্লাস কোণ বি কে এ, এই যে এটা লিখলাম, এটা সমান সমান হলো কি এই যে এটা কোণ এ কে বি প্লাস কোণ, এই যে এখানে কোণ চিহ্নটা দিয়ে নিই, বি কে এফ, বি কে এফ, এই দুটো সমান যেহেতু, হ্যাঁ সমান যেহেতু, আবার এইটা আর এই কোণটা মিল আছে, অর্থাৎ এই যে এই কোণটা আর এই যে এই কোণটা মিল আছে, দেখো এই যে এটাতে বি আছে, কে আছে, আবার এটাতে এ আছে। তার মানে এই দুইটাকে আমরা কি করতে পারি, কাটাকাটি করে দিতে পারি, ওই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কাছে এখন বাকি কি থাকে, কোণ এ ও বি সমান সমান এই যে সমান কোণ বি কে এফ। এবার দেখলে এই জিনিসটা বাকি থাকে আমাদের। এবার দুইটা এখানে কি পাইলাম, আমি পাইলাম কি দুইটা কোণ সমান, এই জিনিসটা পাইলাম, এরকম দেখাইতেছে দুইটা কোণ সমান আমাদের। ঠিক আছে, তাহলে কোন দুইটা কোণ সমান এ ও বি, তাহলে এ ও বি কোনটা, এ ও বি, এই যে এই কোণটাকে আমরা আগেই ধরে নিয়েছিলাম থিটা। ঠিক আছে, এই কোণটাকে আমরা ধরে নিয়েছিলাম আগেই থিটা। এবং আরেকটা কোণ কি বলো, বি কে এফ, বি কে এফ। ঠিক আছে, তাহলে এই কোণটা বলতেছে বি কে এফ, তার মানে কোণটা এই যে এই কোণটার কথা আমাদের বলতেছে, কোণটার কথা বলতেছে, এই যে এই কোণটার কথা আমাদের বলতেছে। মানে কি বলো, দুইটা কোণই সমান। তাহলে আমরা যেহেতু এ ও বি কে থিটা ধরে নিচ্ছি, তার মানে এই কোণটা কি হবে, থিটাই হবে, এই কোণটাও কি হবে, থিটাই হবে। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস জানো যে একটা রেখা তার আরেকটা সমান্তরাল রেখা আঁকলাম, এবার অন্য একটা রেখা যদি এই দুটা সমান্তরাল রেখাকে ছেদ করে
তাহলে এই যে এখানে যে কোণ তৈরি হবে এবং এখানে যে কোণ তৈরি হবে দুটা একই হবে। এবং এই কথাটা আমি কিভাবে বললাম? অনুরূপ কোণের শর্ত থেকে। কি কোণের শর্ত থেকে? অনুরূপ। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। তার মানে দেখো তো, এই যে এটা একটা যে কে এফ একটা সমান্তরাল সরলরেখা, এবং কে এফ এর সমান্তরাল সরলরেখা কি? বিজি। এবং দুইটা সরলরেখা কি করতেছে? এই যে কে এম রেখা ছেদ করতেছে। কে এম রেখা কি করতেছে? ছেদ করতেছে। এরকম সেম ছেদ করলে এইখানে যে কোণ আর এইখানে যে কোণ সেটা এক হওয়ার কথা না, এই অনুরূপ কোণের শর্ত অনুযায়ী। কারণ এই যে দেখো, এ এফ সরলরেখাকে এ এফ সরলরেখা এবং বিজি সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল, এবং কে এম সরলরেখা কি? তাদের ছেদক। তার মানে এবার এই পাশে এবং এই পাশে অর্থাৎ অনুরূপ কোণ দ্বয় কি পরস্পর সমান, এই দুটো কোণ কি? অনুরূপ কোণ। তাহলে এবার এত কিছু বলার কারণটা কি আমাদের? এত কিছু বলার কারণটা কি আমাদের? দেখো, এই কোণগুলি বের করার জন্য আমাদের এত পরিশ্রম করতে হলো। এখন এই কোণগুলি কেন বের করার জন্য এত পরিশ্রম করতে হলো, এই জিনিসটা মাথায় আসতেছে না? হ্যাঁ, অবশ্যই আসতেছে। এত খাটনি করার পর আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি সেটা হচ্ছে কি, এ ও বি যে কোণ এবং বি কে এফ যে কোণ এবং জি বি এম এই তিনটা কোণই কি? সমান। কি নিতে পারি আমরা? এ ও বি কোণ সমান সমান কি লিখতে পারি? এফ কে বি। এফ কে বি সমান সমান কোণ জি বি এম। জি বি এম সমান সমান কি? থিটা। এই যে কোণগুলি কি? সমান, এবং এই কোণের মান কত? থিটা। ওই যে লিখে দিছি থিটা। আচ্ছা, এই সিদ্ধান্তটা নিলাম। এই সিদ্ধান্তটা এখন কি কাজে লাগবে? এখন এই সিদ্ধান্তটা কি কাজে আসতে পারে? আমরা উপাংশ তো জানি নাকি? উপাংশ না জানলেও জানি, আজকে লম্ব উপাংশ জিনিসটা জানবো। ঠিক আছে, মনে করো এখানে একটা ভূমি আছে। ভূমির উপর এখানে একটি গাছ আছে, একটু হেলে গাছটা বড় হয়েছে। তাহলে যখন সূর্যের আলো থাকবে দিনের বেলা, ঠিক আছে, উপরে যখন সূর্যের আলো থাকবে তখন আমরা মাটিতে এই গাছটার একটি কি পাবো? ছায়া পাবো। ছায়া পাবো না? ছায়া কোন পর্যন্ত পাবো? এই যে এইটাকে যদি ও বিন্দু ধরি, ও থেকে এই গাছের শীর্ষবিন্দু থেকে একটা যদি লম্ব আঁকি, তাহলে এই লম্বটা ভূমিতে যে বিন্দুতে স্পর্শ করবে, অর্থাৎ ধরি এফ বিন্দুতে, তার মানে ও এফ পর্যন্ত আমরা এই গাছের একটি ছায়া পাবো। ও এফ পর্যন্ত একটি কি পাবো? গাছের ছায়া পাবো। ও এফ পর্যন্ত গাছের ছায়া পাইতেছি। এবং এই যে এটাকে লম্ব অভিক্ষেপ কেন বলা হইতেছে? কারণ লম্ব টানলে আমরা কি পাইতেছি? অভিক্ষেপ পাইতেছি। দেখো, এই গাছের শীর্ষবিন্দু থেকে যখন লম্ব টানলাম তখনই আমরা বুঝে ফেললাম যে ও থেকে এফ পর্যন্ত কি আছে? আমার অভিক্ষেপটা আছে। অভিক্ষেপ মানে কিন্তু ছায়া। ঠিক আছে, এর কিন্তু এটা কি কি অক্ষ বরাবর? দেখো তো, এটা কিন্তু এই যে এটা কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর পাইলাম। ঠিক আছে, এই যে এক্স অক্ষ বরাবর এই অভিক্ষেপটা পাইলাম। এবার এটা কি? ওয়াই অক্ষ না? এটা কিন্তু একটা ওয়াই অক্ষ। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কি আমি অভিক্ষেপ পাইতে পারি? হ্যাঁ, কিভাবে পাইতে পারি? দিনের বেলা তো সম্ভব না। রাতে যদি আমরা এখান থেকে টর্চ মারি, রাতে সাপোজ মনে করো আমরা এখান থেকে একটি লাইট জ্বালাইলাম, ঠিক আছে, রাতে এখান থেকে লাইট জ্বালালাম। লাইট জ্বালানোর ফলে হইব কি? এই গাছের ছায়াটা এইখানে এই পর্যন্ত পাবো। এটাকে আমরা এম বিন্দু দিলাম। তাহলে ও থেকে এম পর্যন্ত এবার এই গাছের ছায়া দেখবো, সেটা কি? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর ছায়া দেখার জন্য অবশ্যই গাছের এই পাশে একটি দেয়াল থাকতে হবে, নাহলে ছায়া কোথায় দেখবো? অবশ্যই একটা প্রতিফলক পৃষ্ঠ থাকতে হবে, যেখানে প্রতিফলিত হয়ে ছায়াটা আমাদের চোখে এসে পড়বে। ঠিক আছে না? যেখানে বাধা পেবে আলোটা। তাহলে এই যে এই গাছের ওয়াই অক্ষ বরাবর একটা অভিক্ষেপ পাইতেছি। অভিক্ষেপ মানে ছায়া পাইতেছি। সেই ছায়াটা কিভাবে পেলাম? এই গাছের শীর্ষবিন্দু থেকে এই ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ দেয়াল বরাবর একটা যদি সরলরেখা টানি, তাহলে আমরা পাইতেছি কি? ও এম বরাবর হচ্ছে গাছের লম্ব অভিক্ষেপ, উলম্ব বরাবর। ঠিক আছে, তাহলে এবার এই অভিক্ষেপগুলি, এই দেখো অভিক্ষেপ কোনটা? এই ও এফ একটা কি অভিক্ষেপ, আর আরেকটা অভিক্ষেপ কি? ও এম। আরেকটা অভিক্ষেপ কি? এই যে ও এম। এবার এই অভিক্ষেপগুলি আমরা কিভাবে বের করতে পারি? ধরি এই গাছটা কেন্দ্রে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে আছে। থিটা ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, তাহলে এই যে এখানে যদি আমরা চিন্তা করি, এই গাছের দৈর্ঘ্য তো আমরা জানবই। ঠিক আছে, গাছের দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম আর, গাছের দৈর্ঘ্যকে আর ধরে নিলাম। ঠিক আছে, আর ছায়ার দৈর্ঘ্য মর্ঘ তৈরি আমরা রাতে করতে পারবো না, কিন্তু গাছটা তো আমরা চিরচেনা গাছই হইব, যার আমরা এই লম্ব অভিক্ষেপ নিয়ে চিন্তা করতেছি। তার মানে এই গাছের কি জানবো? আমরা গাছের দৈর্ঘ্যটা জানবো। গাছের যদি দৈর্ঘ্যটা জানি, ঠিক আছে, গাছের যদি দৈর্ঘ্যটা জানি, সেই
দৈর্ঘ্য ব্যবহার করে আমরা যদি এখানে cos থিটা সূত্র খাটাই, দেখো তো cos থিটা কেন বলতেছি, sin থিটা আসলে আনতেছি না কেন, এটা পরে চিন্তা করি আমরা একটু। cos থিটা sin লম্ব বাই অতিভুজ, sin কি লম্ব বাই অতিভুজ, তাহলে এই থিটা কোণের বিপরীত লম্ব, এটা অতিভুজ ভূমি, sin লম্ব বাই অতিভুজ। লম্বের মানটা তো জানি না, লম্বের মানটা জানি না, তাহলে আমি কিভাবে বের করব? লম্বের মান জানি না, কিন্তু cos থিটা থাকলে কি হয় দেখো তো, cos কি ভূমি, sin লম্ব বাই অতিভুজ, cos ভূমি বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজটার জন্য দেখো ও ও কে ও কে এফ ত্রিভুজটার জন্য আমাদের sin লম্ব বাই অতিভুজ, cos কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ও এফ, ভূমি বাই অতিভুজ। অতিভুজ কি? ওকে, ওকে এর মান কত? এই যে আর, তাহলে এই আরটা এখানে বসাই দিলাম। তার মানে ও এফ সমান সমান কি আর cos থিটা। তাহলে এই যে অভিক্ষেপ পেয়ে গেলাম আর cos থিটা। আচ্ছা, এবার উল্লম্ব বরাবরটা কিভাবে বের করতে পারি? এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা কত? এই কোণটা কত? এই কোণটা কিন্তু হয় কি 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা হয়। কেন 90 মাইনাস থিটা হয়? কারণ পুরোটা কি লম্ব অভিক্ষেপ, এই একটা অভিক্ষেপের সাথে আরেকটা অভিক্ষেপ কি 90 ডিগ্রি কোণে আছে, সেজন্য 90 ডিগ্রি থেকে যদি থিটাটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? এই আরেকটা অভিক্ষেপ পাবো, ঠিক আছে? তাহলে এই যে এটা পেলাম, তো মানে এটা কি ওএফ কি এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা এখানে একটা নোট নিতে পারি, এক্স অক্ষ বরাবর আর cos থিটা। এবার আমরা আরেকটা নোট নিব কি ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর এটা বের করি। চলো এবার ওয়াই অক্ষ বরাবরটা বের করি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম? 90 মাইনাস থিটা। আচ্ছা, cos আবার cos নিলাম, কারণ sin লম্ব বাই অতিভুজ। এই দেখো এই থিটা কোণের বিপরীত লম্ব sin লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্বটা তো আমরা জানি না, তাহলে আমরা cos নিতে পারি, কারণ cos ভূমি, এই দেখো এটা কি, এটা ভূমি বাই অতিভুজ, তাই ভূমির মানটাই তো লাগবে। তাহলে আমি এবার নিব কি cos থিটা সমান সমান কি sin লম্ব বাই অতিভুজ cos ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা এই যে এই কোণটার জন্য, এই কোণটার জন্য এটা কিন্তু লম্ব, এটা ভূমি, এটা ভূমি কোণটা ও এম, ভূমি কি আমাদের ও এম, cos sin লম্ব বাই অতিভুজ cos কি ভূমি বাই অতিভুজ, এই যে ও এম ভূমি বাই অতিভুজ। অতিভুজকে ওকে, ওকে এর মানটা কত? ওকে এর মান কিন্তু আর, এই যে আর জানতাম গাছের দৈর্ঘ্যটা কত। তাহলে এবার ও এম সমান সমান কি, এই যে cos থিটা, এই যে দেখো cos থিটা লিখলাম না? আচ্ছা লিখলাম, সমস্যা নেই। এবার ও এম সমান সমান কি, ও এম সমান সমান আর cos থিটা। এবার থিটার মানটা কত? থিটার মানটা কত? থিটার মান কিন্তু 90 মাইনাস থিটা, আর cos 90 মাইনাস থিটা, আর cos 90 মাইনাস এই যে থিটা, এই যে এটা কিন্তু থিটার ধরা হইতাছে। এই থিটার মানটা কত? 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা লিখলাম। তাহলে এবার cos 90 মাইনাস থিটা, এবার 90 মাইনাস থিটা মানে কি? দেখো আমরা চারটা চতুর্ভাগ পড়বো, আমরা সামনে না পড়লেও পড়বো পরে, সমস্যা নেই। আমরা এখন শিখি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে এটা হলো প্রথম, এটা হলো ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, তো কি ফোর্থ, ঠিক আছে? তাহলে প্রথম চতুর্ভাগ, এই প্রত্যেকটা চতুর্ভাগে মানে এখানে মোট কোণ কত? 360 ডিগ্রি, এই যে 90 90 90 90, মোট কত? 360 ডিগ্রি। তাহলে প্রথম চতুর্ভাগ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো 90 মাইনাস থিটা মানে কি, প্রথম চতুর্ভাগে পার হয়ে এলাম, প্রথম চতুর্ভাগ পার হয়ে এদিকে আসলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো সবসময় আমরা, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো, মনে রাখবা। তাহলে এই যে এদিকে পার হয়ে আসলাম, আবার বললো কি মাইনাস থিটা, 90 থেকে কিছুটা বাদ দিয়ে দিব, তাহলে আবার কোথায় আসবো? এই ঘরে চলে আসলাম, তার মানে প্রথম চতুর্ভাগে চলে আসলাম। আচ্ছা, প্রথম চতুর্ভাগে যখন চলে আসলাম, এর আগে আমাদের দেখতে হবে যে এই যে 90, এই জিনিসটা কি পাই বাই 2 এর কি আকারে আছে? আমাদের দেখতে হবে কি পাই বাই 2 এর কি আকারে আছে। পাই বাই 2 ইন্টু এন প্লাস মাইনাস থিটা, এই আকারে পাই বাই 2 ইন্টু এন প্লাস মাইনাস থিটা, এই আকারে আছে কিনা দেখো তো, এই আকারে আছে কিনা। পাই বাই 2, পাই মানে কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে কি আকারে আছে চলো দেখি তো জিনিসটা। আর cos, এই যে এখানে কিন্তু পাই মানে কত? 180 ডিগ্রি। লিখি পাই বাই 2 মানে 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি 2 ভাগ দিলে কত? 90 ডিগ্রি আছে। এর সাথে কিন্তু একটা কিছু গুণ অবস্থায় থাকতে হবে। এই গুণ অবস্থায় কি থাকতে পারবে? এই 90 ডিগ্রি পূরণ করার জন্য 5 দিতে পারবো না, 5 দিলে তো বড় হয়ে যাবে না। 90 সাথে 5 নম্বর 450 ডিগ্রি হয়ে যাবে না। তাহলে তো এখানে উপরে আছে কত? 90 ডিগ্রি। তার 90 ডিগ্রি থাকতে হবে। 90 ডিগ্রি থাকার জন্য আমাদের এখানে একটা 1 গুণ দিতে পারি। 1 গুণ দিলে কোনো মানে চেঞ্জ হবে না, মাইনাস থিটা।
এখানে প্লাস মাইনাস যে কোনো একটা হইতে পারে, এখানে মাইনাস হয়েছে মাইনাস থিটা দিলাম। তাহলে এবার দেখো তো পাই বাই 2 এর সাথে কি আছে, বেজোড় গুণিতক আছে। আর পাই বাই 2 এর সাথে যদি বেজোড় গুণিতক থাকে, এই যে পাই বাই 2 এর সাথে, এই যে এটা কিন্তু গুণিতক, n কি গুণিতক বুঝাইতেছে, পাই বাই 2 এর সাথে বেজোড় গুণিতক আছে। বেজোড় যদি গুণিতক থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত, এটা কি cos cos থিটা, যে এটা কিন্তু cos থিটা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু 6টা, এই 6টার মধ্যে কি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। একটা উলটপালট হয় যদি পাই বাই 2 এর সাথে বেজোড় গুণিতক থাকে। বেজোড় গুণিতক থাকলে sin থিটা হয়ে যায় কি cos থিটা। এই জিনিসটা আমরা জানি শুধু আপাতত, পরেরটা পরে জানা যাবে, সমস্যা নাই। sin থিটা সমান সমান cos থিটা না, cos sin থিটা হয়ে যায় cos থিটা, এবং কি cos থিটা হয়ে যায় কি sin থিটা, ঠিক আছে। sin থিটা থাকলে cos থিটা হয়ে যায়, এবং cos থিটা থাকলে sin থিটা হয়ে যায়। যেহেতু cos থিটা আছে এবং পাই বাই 2 এর সাথে বেজোড় গুণিতক আকারে আছে, তাহলে এখানে cos থিটাটা চেঞ্জ হয়ে যাবে কি আর sin থিটা। এবার এই যে আমরা জিনিসটা নিলাম, এখানে এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে এটা বুঝবো কিভাবে? প্রথম চতুর্ভাগে সবই কি হয়, অল পজিটিভ হয়। দ্বিতীয় চতুর্ভাগে কি হয়, সাইন আর কোসেক, সি কোসেক বাদে কি হয়, সাইন আর কোসেক বাদে সবই কি হয়, নেগেটিভ হয়। আর আর যে তৃতীয় চতুর্ভাগ সেটা হচ্ছে টেন আর কট বাদে সবই কি নেগেটিভ হয়। চতুর্থ চতুর্ভাগে সেক আর কস বাদে সবই কি হয়, নেগেটিভ হয়। দেখো তো প্রথম চতুর্ভাগে কি অল পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগই তো আছে, এই যে 90 থেকে বাদে এই যে এই ঘরেই তো আছে, এই ঘরে সব পজিটিভ, তার মানে উত্তরটা পজিটিভ আসবে। কিন্তু পাই বাই 2 এর সাথে বেজোড় গুণিতক আছে, সেই জন্য সাইন কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, কস চেঞ্জ হয়ে সাইন হবে। যদি সাইন থাকতো তাহলে কস হইতো, যেহেতু কস আছে সাইন হলো, এবং এই পুরো সব কিছু বাদ আর থিটাটা এখানে বসে গেছে। তাহলে দেখো তো এই যে ও এম সমান সমান কি পেলাম আমি, আর সাইন থিটা। তাহলে ও এম সমান সমান কি পেলাম, ও এম সমান সমান কি আর সাইন থিটা। তাহলে এই যে ওয়াই অক্ষ বরাবর কি আর সাইন থিটা। এখন বলবো এগুলি কি কাজে লাগবে, চলো দেখা এগুলি এখনই কাজে লাগবে। এবার আমরা কি বের করব, এ বিন্দুতে এবং বি বিন্দুতে বেগ বের করব। কারণ এই বেগগুলি বের করার জন্য আমার কোণগুলি লাগবে। এটা কি, এই যে ও, এই যে বি জি কি, এটা কি আনুভূমিক না, এটা কিন্তু একটা এক্স অক্ষ বুঝাইতেছে, এটা এক্স অক্ষ বুঝাইতেছে, এবং কি এ এফ ও কি এক্স অক্ষের সমান্তরালিত, মানে এক্স অক্ষ বলতে পারি আমরা, সমস্যা নাই। আমার এই বস্তুটা বৃত্তাকার পথে কিন্তু সমবেগে ঘুরতে হয়। বস্তু কেন ঘুরতে হয় এটা পরে আলোচনা করবো না, কিন্তু আমরা জানি কি বৃত্তাকার পথে সর্বদাই কি হয়, সমবেগে ঘুরতে হয়। এবং তোমাদের উপর একটা দায়িত্ব দিলাম যে তোমরা চিন্তা করে দেখবা বৃত্তাকার পথে কি সমবেগ ছাড়াও অন্য কোনো বেগে ঘুরতে পারে বস্তুটা, দেখবা চিন্তা করে, তারপরে জানাইবা, ঠিক আছে। তার মানে এবার এই স্পর্শক বরাবর যে বস্তুটা, আমাদের এই কালো বস্তুটা যে বেগ অনুভব করবে, সেই বেগটাকে আমরা ধরে নিলাম বি বেগ অনুভব করবে, ঠিক আছে। এই যে বি বেগ ভিতরে প্রকাশ করে, সে স্পর্শক বরাবর বি বেগ অনুভব করে চলবে, ঠিক আছে। বা আমরা এই জিনিসটা চিন্তা করতে পারি যে পুরো পথের মধ্যে সে বি বেগে ঘুরবে, তাহলে আমি যখন ছেড়ে দিব তখন তো সে বি বেগেই যাবে, কারণ বাহ্যিক কোনো বলের কথা এখানে উল্লেখ আসে নাই কোনো, যে তাকে বাধা দিতেছে। আর নিউটনের সূত্র অনুযায়ী বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তার মানে এই গতিশীল বস্তু গতিশীলই থাকতে চাবে, এবং যে বেগ আছে সেই বেগে থাকবে অনন্তকাল পর্যন্ত। তার মানে আমি যে বেগে ঘুরতেছে সেই বেগটাকে ভি ধরে নিলাম, এবং তাহলে আমি ছেড়ে দেওয়ার পর স্পর্শক বরাবর তো সে সেই বেগে চলে যাবে, তাহলে সেই বেগটাকে ভি ধরে নিলাম। আচ্ছা, তার মানে এবার আমরা জানি যে বি বিন্দুতে যদি বস্তুটাকে ছেড়ে দিই তাহলে আমি যে বেগটা পাবো সে কি বি, বা যদি নাও ছাড়ি তাও বি বেগ পাবো। তাহলে এই বি বেগটা দেখো তো কি আকারে কিভাবে আছে, একটু আগে গাছের মতো আছে না, দেখো তো এইভাবে চলে গেছে। যে বি বেগ কোন লাইনটাকে বুঝাইতেছে, এই লাইনটাকে কিন্তু বি বেগ বুঝাইতেছে। এই যে বেগ একটা ভেক্টর আছে, যেমন তীর চিহ্ন দেখাইতেছে, এই দিকে চলে যেতেছে। তার মানে এই যে বি এম, এই যে এটা কি বি, আর এটা হচ্ছে কি এম, এটা বি এটা এম, আর এটা হলো কি এই যে জি, এই যে জি, আর এটা হলো কি আর কিছু না, ঠিক আছে। এখান থেকে আমরা, আচ্ছা সমস্যা নেই এটা। তাহলে এই যে একটু আগে আঁকা গাছটার মতো না, এবং এখানকার একটা অ্যাঙ্গেল জানি থিটা, তাহলে আমরা বলতে পারি না এই যে ও এম একটা বেগ, এই বেগটা এক্স অক্ষ বরাবর কতটুকু আছে, এক্স অক্ষ বরাবর কতটুকু আছে, সেটা কি আর কি জানি আসলে একটু আগে বি আসিল না, এই যে বি টাইপ থেকে আর ধরছিলাম। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ বি এক্স অক্ষ বরাবর এই যে বেগ, সেই বেগটাকে এক্স ধরে নিলাম, তাহলে হবে কি বি কস থিটা, ঠিক আছে, বি কস থিটা ধরে নিলাম। এবং এই যে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই বি ওয়াই, দেন ওয়াই আসলো কোথা থেকে, এই যে এটা তো এক্স অক্ষ এই বেগের, তাহলে এটা হলো কি ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা হলো ওয়াই অক্ষ,
এটাকে আমরা পি নাম দিলাম, ঠিক আছে, এটাকে পি নাম দিলাম। এই যে ওয়াই অক্ষ, তাহলে এই বেগটা ওয়াই অক্ষ বরাবর তো থাকবে, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার বেগটা হবে কি ভি সাইন থিটা, সাইন থিটা বি সাইন থিটা। তার মানে বি বিন্দুতে আমার যে বেগ, সেই বেগটা হলো কি সেই বেগটা হলো কি বি, এবং সেই বেগটার আমরা দুটি উপাংশ বা অভিক্ষেপে বিভক্ত করে ফেলছি, লম্ব উপাংশে ভাগ করছি, ঠিক আছে, দুটি লম্ব উপাংশে ভাগ করছি। বি বিন্দুতে থাকা যে বেগটা, সেই বেগটা হলো বি, এবং সেই বেগটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে কি বি কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে কি বি সাইন থিটা। আচ্ছা, ঠিক আছে, বি সাইন থিটা। এবার বি বিন্দুর বেগ তো বের করে ফেললাম, এ বিন্দুর বেগটা বের করি। তাহলে এ বিন্দুর জন্য, এটা কি বি বিন্দুর জন্য, এবার হচ্ছে কি এ এর জন্য। এ এর জন্য যদি যখন বের করব, তাহলে দেখো বি এক্স। আচ্ছা, এই বিন্দুর জন্য চিন্তা করি আমরা, এই বিন্দুর জন্য বস্তুটা কোথায় আছে, আমরা এটাকে আদি অবস্থান ধরে নিয়েছিলাম, ওই যে আদি অবস্থান। তাহলে এই বিন্দুতে থাকা বস্তুটা, এই বিন্দুটা কি তার আদি অবস্থান। টি সময় পর আদি অবস্থান থেকে বস্তুটা বি বিন্দুতে চলে গেল, সেই জন্য আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী একটা কোণ তৈরি হলো। যখন বস্তুটা এই বিন্দুতে থাকবে, অর্থাৎ আদি অবস্থানে থাকবে, তখন তো সে বস্তুটা এই বিন্দুতে আসিল, বস্তুটা এবার এই বিন্দুর জন্য আমরা কি বের করবো, বেগটা বের করব। তাহলে এই বিন্দুতে বস্তুটার মধ্যে কি বেগ থাকবে, যেহেতু বস্তুটা এইভাবে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এই বৃত্তাকার পথে সব বিন্দুতে কি থাকবে, বস্তুর মধ্যে বি বেগ থাকবে, সমবেগ থাকবে। তাহলে এই বিন্দুতে বস্তুর মধ্যে সমবেগ থাকবে। আচ্ছা, থাকলো সমবেগ। আচ্ছা, তাহলে আমরা এই দুটি বিন্দুর মধ্যে চিন্তা করতেছি, তাহলে এই বিন্দুতে যদি বস্তুটাকে ছেড়ে দিই, এই বিন্দুতে যদি বস্তুটা ছেড়ে দিই, তাহলে বস্তুটা এবার কোন দিকে যাবে, এ এক পথে চলে যাবে। এই যে এ এক পথে চলে যাবে। আচ্ছা, এ এক পথে যখন চলে যাবে, বস্তুটা যখন চলে যাবে, তখন দেখো তো সেটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করতেছে। এই যে বস্তুটাকে যদি ছেড়ে দিই, বস্তুটা এখানে আছে, বৃত্তাকার পথের এই যে এখানে আছে। এবার যদি বস্তুটাকে ছেড়ে দিই, তাহলে বস্তুটা স্পর্শক বরাবর চলে যাবে, এই পথে চলে যাবে। আর এই পথটাই তো দেখো, এটা কি আমরা কি বলছিলাম, এক্স অক্ষ, এটাকে তো এক্স অক্ষ ধরছিলাম, কারণ ওটাকে এক্স অক্ষ ধরছি, এটাকে এক্স অক্ষ। তাহলে এটাকে যদি এক্স অক্ষ ধরি, এই বস্তুটা এই বেগে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সমান্তরালে চলে যাবে, বা এক্স অক্ষের উপর দিয়ে চলে যাবে। তার মানে এক্স অক্ষের সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করলো, কোন কোণ কি তৈরি করলো না। দেখো কোণ তৈরি কখন তৈরি করে, এক্স অক্ষ থেকে উপরে উঠলে কোণ তৈরি হয়। যদি এক্স অক্ষের সাথেই চলে যায়, এক্স অক্ষ এদিকে, বস্তুটা কি হলো, এক্স অক্ষের উপর দিয়ে চলে গেল। তার মানে সাথে কোণ, মানে কোণ কত, 0 ডিগ্রি কোণ তৈরি করলো। তার মানে এই বিন্দুতে কোণ কত, 0 ডিগ্রি। এই বিন্দুর জন্য কোণ কত, 0 ডিগ্রি। তার মানে এই বিন্দুর জন্য বি এক্স মানে কি, এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এই যে এখানে কি এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, এই যে বি তো নিবই, বি এক্স সমান বি কস, এই যে থিটা বসাবো, থিটার মান কত, থিটা সমান কি 0 ডিগ্রি। তাহলে এখানে 0 ডিগ্রি লিখবো। আর ভি ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর এই বেগের উপাংশ, ঠিক আছে, কত, ভি সাইন 0 ডিগ্রি, বি সাইন 0 ডিগ্রি, বি সাইন 0 ডিগ্রি। আচ্ছা, এবার cos 0 ডিগ্রি মান কত, আমরা লিখি একটু, cos 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 0, cos 0 ডিগ্রি মান কত 1। এই জিনিসটা জানি। এবার তোমরা ছেলে বলতে পারো যে এই বিন্দুতে এই কোণটা তো আমরা জানি, সহজে জানি, এই কোণটা কত, 90 ডিগ্রি। এই যে এই কোণটা কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি না এই কোণটা। আচ্ছা, 90 ডিগ্রি হলে এই যে বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এখানে আমি cos দিয়ে লিখতে পারি, sin 9 না, কিভাবে লিখতে পারি, যে cos 90 ডিগ্রি, বি ওয়াই সমান বি cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত, 0, cos 90 ডিগ্রি মান 0, আর sin 0 ডিগ্রি মান 0। তার মানে একই কথা, তার মানে এখানে 0 পাইবো, আবার এখানেও কি পাবো, 0ই পাবো। দেখো sin 0 ডিগ্রি মান 0, তাহলে 0 বসালে বি 0 0, আর cos 0 ডিগ্রি মান কত, 1। তাহলে বি একে বি ইন্টু 1 সমান কি বি। তার মানে দেখা যাইতেছে আমরা দুটি উপাংশ থেকে বের করে ফেললাম এ এবং বি বিন্দুর বেগ। এ এবং বি বিন্দুতে সর্বদাই কি বেগ থাকতো, সমবেগ থাকতো, এবং এই সমবেগটাকে আমরা কি করলাম, দুটি উপাংশে ভাগ করে ফেললাম। দুটি উপাংশে ভাগ করার ফলে এই বিন্দুতে দুটি উপাংশ তৈরি হলো, এবং সেই উপাংশ হলো কি এক্স অক্ষ বরাবর একটা উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ, এবং বি বিন্দুতে থাকা বস্তুটা যে বেগ, সেই বেগটা দুটি উপাংশে ভাগ হয়ে গেল, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে বি বিন্দুতে থাকা বস্তুর এক্স অক্ষ বরাবর উপাংশ বি কস থিটা এবং ওয়াই অক্ষ বরাবর বি সাইন থিটা। এই বিন্দুর
এই বিন্দুতে থাকা বস্তুর মানে একই বস্তু থাকতেছে দুইটা বিন্দুতেই। এই বিন্দুতে যখন আসলো তখন এক্স অক্ষ বরাবর উপাংশ ছিল বি এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ ছিল কত? উপাংশ কত ছিল? 0 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। যখন আসছিল বি 0 আসছিল, উপাংশ হয়ে গেল কি 0। এবার আমরা একটা জিনিস দেখবো, এখান থেকে তো এগুলি শেষ। যখন কোণের মান খুবই ছোট হয়, কোণের মান যখন খুবই ক্ষুদ্র হয়, তখন cos থিটা সমান সমান কি 1 আর sin থিটা সমান সমান কি থিটা। এই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে। এখন এই জিনিসটা আমি শুধু বলে দিলে হলো না, এই জিনিসটা আমি তোমাদের প্রমাণ দেখাইতেছি। এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই জিনিসটা দেখাই আসো। cos থিটা সমান সমান 1, কোণের মান যখন খুবই ছোট হবে, এই যে একটা বৃত্তাকার পথ চিন্তা করে নিলাম, এই যে এটা কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এখান থেকে একটা ব্যাসার্ধ আঁকলাম। ঠিক আছে, এটাকে এম দিলাম, আরেকটা ব্যাসার্ধ আমরা এখানে আঁকলাম, এটাকে আমরা জি দিলাম। ঠিক আছে, জি দিলাম। তাহলে এবার এখান থেকে যদি একটা লম্ব আঁকি, তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হইতেছে তো? হ্যাঁ, হইতেছে। তাহলে এখানে একটা কোণ আছে, তাহলে এখানে যদি আমরা একটু সাইন থিটার সূত্র খাটাই, দেখো তো কি হয়। সাইন থিটা, থিটা কোনো বিভিন্ন লম্ব, সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে এটাকে দিলাম এন, সাইন লম্ব বাই অতিভুজ এন জি, এন লম্ব বাই অতিভুজ, অতিভুজ কি ও জি, ও আচ্ছা ও ওকে আমরা আর ধীরে নিলাম, তাহলে আর এই জিনিসটা পেলাম। আচ্ছা, এবার বললাম কি কোণের মান যখন খুবই ক্ষুদ্র হবে, ক্ষুদ্র হওয়ার মানে কি এই কোণটা চেপে যাবে। কোণ ক্ষুদ্র হওয়া মানে কি এই যে ওজি রেখাটা আস্তে আস্তে নামতে থাকবে, ওজি রেখাটা আস্তে আস্তে নামতে থাকবে, নামতে থাকতে থাকতে কি হবে, এই যে ওজি নামতে নামতে এরকম পথে একসময় এখানে চলে আসবে কোণের মান ক্ষুদ্র হওয়ার কারণে। তাহলে যে যখন কোণের মানটা ক্ষুদ্র হয়ে গেল, দেখো তো এখানে একটি যখন কোণের মানটা ক্ষুদ্র হয়ে গেল, তখন এই যে এখানে যে থিটা, সেটা থিটাটা অনেক ক্ষুদ্র হয়ে গেল। তাহলে এখানে এই বিন্দুটার নাম কি জানি দিছিলাম, এটা দিছিলাম জি, এটা দিছিলাম, এটাকে আর ধরে নিছিলাম, এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ছিল, এটা ছিল কি, যাই হোক এটা কি ছিল মুছে ফেললাম। তাহলে এবার দেখো তো, এটা বি বিন্দু দিছিলাম মনে হয়। এবার একটা বিষয়, সাইন কি লম্ব বাই অতিভুজ। আগের বার লম্ব কি আসলে জানি, লম্ব এখান থেকে এখানে টান দিলে লম্ব পাইতাম না, তাহলে এবার দেখো তো লম্বই পাইতাছি। এবার কি পেলাম, লম্বই পেলাম, এই যে লম্বই পেলাম। তো এবার লম্বটা, এই লম্বটা এবার কি হয়ে গেল, বৃত্তের সাথে, বৃত্তের পরিধির সাথে একবার মিশে গেল। যখন থিটার মানটা খুবই ক্ষুদ্র হয়ে গেল, তখন যেহেতু মিশে গেল, তখন কিন্তু আর আগের চিত্রটা এবার আর থাকলো না, এই যে এরকম আর থাকলো না। ঠিক আছে, এই যে আমাদের জি এনটাই সর্বশেষে কি হয়ে গেল, জিবি তে কনভার্ট হয়ে গেল। মানে আস্তে আস্তে চাপতে চাপতে এখানে চলে আসলো। তারপরে জি এন আর বি বিন্দুটাকে তখন আর কোনো আলাদা বিন্দু মনে হবে না, এন আর বি একই মনে হবে, একই বিন্দুতে চলে আসবে, এন আর বি একই বিন্দুতে চলে আসবে, তখন জিবি সমান হয়ে যাবে। তাইলে এবার সাইন থিটা সমান সমান কি জি বি। এবার এন এর পরিবর্তে চাইলে আমরা কি লিখতে পারি, জিবি লিখতে পারি, জিবি লিখলাম। তাহলে আরটা কি দেখো তো, ও বি, সাইন লম্ব বাই অতিভুজ। আরটা কি ও বি, সরি আর এই যে আরটা কি ও জি। ঠিক আছে, আরটা কি ও জি। এবার যে কথাটা, এই জিবিটা কি একটা বৃত্তের চাপ না, এই যে একটু আগে আমরা যেটা দেখাইছিলাম, এখানে কিন্তু একটা চাপ আছে। বৃত্তের যে কোন, বৃত্তের উপরিস্থ দুটি বিন্দুর জন্য কেন্দ্রে যে কোণটা তৈরি হয়, সেই কোণটাকে বলে কেন্দ্রস্থ কোণ, এবং যে চাপের উপর হয় সেটাকে বলা হয় কি বৃত্তচাপ। বৃত্তের যে কোনো একটা চাপের জন্য, অর্থাৎ বৃত্তচাপের জন্য কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে ওই বৃত্তচাপের জন্য কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে বৃত্তচাপ কোনটা, এখানে কিন্তু জিবি হলো একটা বৃত্তচাপ। এই যে এই অংশটুকু একটা বৃত্তচাপ, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে জিবি কি এস, জিবি কি একটা বৃত্তচাপ। তাহলে জিবির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এস লিখতে পারি। আর ওজি কি আর, এই যে আর লিখলাম। এবার তোমরা অবশ্যই এই যে ত্রিকোণমিতিতে উচ্চতর গণিতে এবার একটা সূত্র জানবা, বা অনেকে জেনে ফেলছো, সেটা কি এস সমান সমান আর থিটা। এস সমান সমান কি আর থিটা, বা এখান থেকে যদি আমরা লিখি থিটা সমান সমান এস বাই আর।
থিটা সমান সমান s বাই r। ঠিক আছে, তাহলে দেখো তো এই পাশে s বাই r আছে, এখানে s বাই r আছে, দেখো দুটো মিল, এখানে s বাই r, এখানে s বাই r। কিন্তু তাহলে ডান পাশ এটারও সমান এটারও সমান, তাহলে উত্তর যদি দুটাই সমান হয়, প্রশ্ন দুটোর এক, তার মানে সাইন থিটাও যেটা থিটাও সেটাই, তার মানে সুতরাং কি সাইন থিটা সমান সমান কি থিটা। এই জিনিসটা আমরা বলতে পারি সাইন থিটা সমান সমান থিটা। তাহলে এখান থেকে আরেকটা সিদ্ধান্ত নিতে পারি যে সাইন থিটা সমান সমান কি থিটা, সাইন থিটা সমান সমান থিটা। এবার হলো কি কস থিটা জিনিসটা বের করব। তাহলে এই বৃত্তপথটি চিন্তা করি আবার, এই একটা বৃত্তপথ চিন্তা করলাম, বৃত্তের এটা কি কেন্দ্র ও দিলাম, ও থেকে একটা দূরত্ব নিলাম, সেটাকে দিলাম বি, আর একটা নিলাম সেটা কি করলাম কেন্দ্র কি বললাম থিটার খুবই কাছাকাছি হবে, খুবই কাছাকাছি মানে এরকম দিলাম, এটাকে দিলাম এম, এই যে এখানে থিটা, থিটাটা খুবই সূক্ষ্ম। হ্যাঁ, তাহলে এই যে এম বি এটা কি হয়ে গেল কাছাকাছি হয়ে গেল। তাহলে এবার আমি যদি কস থিটা নেই, ঠিক আছে, কস থিটা সমান সমান হবে কি সাইন লম্ব বাই অতিভুজ কস ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা, যে ও বি, অতিভুজ কোনটা। এবার কিন্তু আগেরকার এই যে ত্রিভুজের মতো এখন কিন্তু আর এরকম একটা বিন্দু এরকম আর লম্ব পাওয়া যাবে না, কারণ এই লম্বটা আস্তে আস্তে কোণ ছোট হইতে হইতে মিশতে মিশতে এইখানে চলে আসলো। তো এই লম্বটা কিন্তু বৃত্তের পরিধির উপর পড়ে গেছে, যেটা চাপে কনভার্ট হয়ে গেছে, এবং এটাকে আর এটাকে সমান বানায় দিছে, অর্থাৎ এটাও একটা ব্যাসার্ধ হয়ে গেল, এটাও ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে কস কি লম্ব সাইন লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে ও এম, তাহলে দুটাই কি আর ভাগ আর সমান সমান কি হলো 1 হলো। তো তাহলে এবার কি cos থিটা সমান সমান কি 1, তাহলে এই যে cos থিটা সমান সমান 1। তাহলে এখানে এগুলি বসায় দেই, এগুলি যদি বসায় দেই তাহলে আমরা একটা জিনিস পেয়ে যাব। চলো জিনিসটা দেখি কি, সেই জিনিসটা চলো দেখি। এই যে b cos থিটা সমান কি 1, তাহলে এখানে কি পাবো v * 1 সমান সমান কি v, আর sin থিটা সমান সমান কি sin থিটা সমান সমান থিটা। তাহলে এই যে sin থিটার পরিবর্তে কি লিখবো থিটা, v * থিটা সমান সমান কি v থিটা। তাহলে এবার দেখো কি পেয়ে গেলাম, যেগুলি পাইলাম সেখান থেকে যদি সিদ্ধান্ত আসি তাহলে দেখা যাইতেছে এ বিন্দু এখানে মুছে ফেলেছি চিত্রটা, এ এবং বি বিন্দুর এক্স অক্ষ বরাবর যে উপাংশ, বেগের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, দেখো এই যে এটা একটা উপাংশ আর এটা একটা উপাংশ, দুটাই কিন্তু একই আছে, দুটাই কি বি, দুটার মান একই, কোনো চেঞ্জ হয়নি, নো চেঞ্জ CHANGE, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এ এবং বি বিন্দুর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ অর্থাৎ বিওয়াই এবং বিওয়াই সেই দুটার পরিবর্তন হয়েছে। এ বিন্দুর ওয়াই অক্ষ বরাবর বেগ 0 এবং বি বিন্দুর ওয়াই অক্ষ বরাবর বেগ কত বি থিটা। তার মানে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী বেগের যে পরিবর্তন, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী বেগের পরিবর্তন কত, এ ও বি বিন্দুর মধ্যবর্তী বেগের পরিবর্তন ডেল বি, ডেল দ্বারা পার্থক্য বোঝায়, পার্থক্য কত ডেল বি সমান সমান হতে কত কি ভি থিটা মাইনাস 0, এই যে ভি থিটা থেকে 0 বাদ দিতেছে, তার মানে পাবো কি ভি থিটাই পাইলাম। ঠিক আছে, এবার কি জানি আসিল এখানে, এই একটা বৃত্ত আসিল, বৃত্তের একটা কেন্দ্র আসিল, এখান থেকে একটা বিন্দু নিয়েছিলাম এ, আর এখানে একটা স্পর্শক আসছিলাম এফ, আর একটা বিন্দু এখানে নিয়েছিলাম, এখান থেকে এখানে যোগ করছিলাম, স্পর্শক এখান থেকে এখানে আসছিলাম, এটাকে পিছন থেকে বর্ধিত করছিলাম, এটা এন বিন্দুতে মিলিত হয়েছিল, তারপরে এখানে একটা সমুদ্র সরলরেখা আঁকছিলাম। তাহলে এখানে যে থিটা, এখানে সেই থিটা, এখানেও সেম থিটা, তাইলে এটা ছিল বি বিন্দু, এটা ছিল ও। আচ্ছা, এবার বি বিন্দুতে এই যে বেগ এবং এ বিন্দুতে বেগ, দুইটা বেগ একই হওয়া সত্ত্বেও যখন আমরা উপাংশে ভাগ করছি তখন দেখা গেল কি ওয়াই অক্ষ বরাবর বি বিন্দুর যে বেগ সেটা হচ্ছে ভি থিটা এবং এ বিন্দুর ওয়াই অক্ষ বরাবর বেগ 0, অর্থাৎ এই ক্ষেত্রে এ এবং বি বিন্দুতে বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে ভি থিটা। কিন্তু তার মানে কি বেগের পরিবর্তন আছে, সমবেগে চলার পরও বেগের পরিবর্তন দেখে পেলাম, সেটা কত এই যেটা বেগের পরিবর্তন আছে, সেটা সেই পরিবর্তনটা হইতে কত সময় লাগছে, টি সময় লাগছে, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে যাইতে তার সময় কতটুকু লাগছে, টি সময়। তার মানে এই বেগের যে পরিবর্তন সেটা হয়তো অর্থাৎ 0 বেগ থেকে
বি বিন্দু থেকে এই বেগ অর্জন করতে তত তার টি সময় লাগছে, টি সময় লাগছে না? তার মানে বেগের যেহেতু পরিবর্তন আছে, তার মানে এখানে ত্বরণ আছে, তাহলে চলো এই ত্বরণটা বের করে ফেলি। তার মানে টি সময়ে বেগের পরিবর্তন, পরিবর্তন কত? ভি থিটা। সুতরাং একক সময়ে বেগের যে পরিবর্তন সেটাই কি? ত্বরণ। সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন ভি থিটা বাই টি, এটাই কি আমাদের ত্বরণ। ঠিক আছে, এই ত্বরণটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি। এই ত্বরণের জন্যই বস্তু বৃত্তাকার পথে ঘুরে, ত্বরণ। ঠিক আছে, এবার এই যে ত্বরণ পেলাম, কারণ ত্বরণ পাওয়ার কারণ এখানে বেগের পরিবর্তন আছে, এ এবং বি বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর যে বেগ, সে বেগের পরিবর্তন আছে। তাহলে এবার এই জিনিসটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি না, ভি থিটা বাই টি, ভি ইন্টু থিটা বাই টি, একই কথা হয়। তাহলে দেখো থিটা বাই টি এটা কি? এই যে এটা কি ওমেগা, থিটা বাই কি টি কি ওমেগা। এই যে ওমেগা কি ছিল? কৌণিক বেগ। তাহলে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি না, ভি ওমেগা। এই যে ভি ওমেগা লিখলাম। আচ্ছা, ভি ওমেগা লিখলাম। এবার হলো কি, আমরা একটা জিনিস জানি তো, এবার লিখি এস সমান সমান ভিটি, তো জানি এস সমান সমান ভিটি জানি না? বা এবার এখান থেকে আমরা লিখতে পারি না ভি সমান সমান, ভি সমান সমান কি? এস বাই টি। ভি সমান সমান এস বাই টি লিখতে পারি, এস বাই টি লিখতে পারি। এবং এই যে এস, এই এস থেকে আমরা কি লিখতে পারি? এস সমান সমান কি? এস সমান সমান কি? আর থিটা। এই জিনিসটা আমরা একটু আগে দেখছি। এস সমান সমান এখানে লিখতে পারি কি? আর থিটা বাই টি, আর থিটা বাই টি, আর থিটা বাই টি। তার মানে ভি সমান সমান কি? আর থিটা বাই টি। কি পেলাম? ভি সমান সমান আর থিটা বাই টি। ভি সমান সমান কি? আর থিটা বাই টি। ভি সমান সমান আর থিটা বাই টি। কি পেলাম? ভি সমান সমান আর থিটা বাই টি। আচ্ছা, আর থিটাটাকে কি জানি বলা হয়তো? ওমেগা বলা হয়তো। ভি সমান সমান কি? এই যে সরি, ওমেগা বলা হয়তো না? ঠিক আছে, এই যে ভি সমান সমান কি? আর থিটা বাই টি। তাহলে এইবার এই যে ভি সমান সমান আমি এবার লিখতে পারি না আর থিটা বাই টি। তাহলে এবার ভি সমান সমান আবার কি লিখতে পারি? আর সমান সমান থিটা বাই টি কি জানি? ওমেগা। এই যে ওমেগা লিখে ফেললাম। তাহলে এইবার এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি না, যে ওমেগা সমান সমান কি? ওমেগা সমান সমান ভি বাই আর, ওমেগা সমান সমান ভি বাই আর। তাহলে এইখানে ওমেগার পরিবর্তে আমরা এই জিনিস লিখতে পারি না, ভি ইন্টু ভি বাই আর লিখলাম। তাহলে আমি এবার কি পাবো দেখো তো? ভি ইন্টু ভি কি হবে? ভি স্কোয়ার বাই আর। এই যে ভি স্কোয়ার বাই আর, এটাই কি আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, ভি স্কোয়ার বাই আরটাই কি? কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কত? কেন্দ্রমুখী ত্বরণকে এটাই লিখলাম, এর সমান সমান কি? ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। এই যে জিনিসটা এত, এই জিনিসটার জন্য এত পরিশ্রম করলাম, ভি স্কোয়ার বাই আর। এবার একটা কথা হলো, যে এর সমান সমান ভিটি লিখলাম, এটা অনেকে বলতে পারে এটা ভুল হয়েছে, কিন্তু এই জিনিসটা শর্টকাটে দেখাই দিলাম। এর সমান সমান ভি, এর সমান সমান ভিটি। এখানে কিন্তু ওই যে যখন থিটার মানটা ক্ষুদ্র আসিল, তখন এই এস অর্থাৎ কি চাপ, এই চাপটা কি হয়ে গেছিল? দূরত্ব বা সরণে কনভার্ট হয়ে গেছিল। সেই জন্য আমরা এই সূত্রটা এস সমান সমান ভিটি দ্বারা সহজে বলে দিলাম, যাতে সময় একটু কম লাগে। ঠিক আছে, যেহেতু ওই যে থিটার মানটা সূক্ষ্ম হয়ে গেছিল, তখন ওই এস অর্থাৎ চাপটা সরণে কনভার্ট হয়ে গেছিল, কারণ সরলরৈখিক পথ হয়ে গেছিল। সরলরৈখিক পথে এই যে দ্রুতি এবং সরণ একই হয়। তাহলে এই যে এস সমান সমান ভিটি, এই জিনিসটা থেকে আমরা বের করে ফেললাম জিনিসটা, যে ওমেগা, এই যে ভি বাই আর বের করে ফেললাম, ওমেগা সমান সমান। তারপরে এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সমান ভি স্কয়ার বাই আর বের করলাম। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে যে আমরা কি বলে এই বস্তুটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছি। এবার কেন্দ্রমুখী বলটা বের করি। অর্থাৎ এই যে বি বেগে এই বৃত্তাকার পথে ঘূর্ণনশীল যে বস্তুটা, সেই বস্তুটা এই বিন্দুতে এবং এই বিন্দুতে একই আসিল, এবং সেই বস্তুটার ভর আমরা ধরে নিলাম কি? এম। ভর ধরে নিলাম কি? ভর সমান সমান এম ধরে নিলাম। তার মানে এবার নিউটনের যে দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি না আমরা, এই যে বল, প্রযুক্ত বল এফ সমান সমান এম এ। আচ্ছা, এই প্রযুক্ত বলটা কি? কেন্দ্রমুখী প্রযুক্ত বলটা কি আমাদের? কেন্দ্রমুখী। তার মানে এই বলটা কেন্দ্রমুখী বল। এখানে ভর তো দিলাম, এই বস্তুটার ভর। তাহলে কেন্দ্রমুখী বল বের করতেছি, নর্মাল ত্বরণ দিলে হবে না। তাহলে এখানে আমাদের কি ত্বরণ লাগবে? কেন্দ্রমুখী ত্বরণ লাগবে। তাহলে এটা কি? এখানে কেন্দ্রমুখী ত্বরণ,
কেন্দ্রমুখী ত্বরণ। যদি কেন্দ্রমুখী ত্বরণ হয়, আর কেন্দ্রমুখী ত্বরণের যে সূত্রটা কি, সমান স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর। তার মানে এবারে এটা যদি সাজালে লিখি এম ভি স্কয়ার বাই আর, এটা কি আমাদের প্রযুক্ত বলের সূত্র। ঠিক আছে, আমরা কতটুকু বল প্রযুক্ত করে এই বস্তুটাকে বৃত্তাকার পথে ভি বেগে আর ব্যাসার্ধ বিশিষ্ট করে ঘুরাইতে পারতেছি, সেই বলটা হচ্ছে কি আমাদের এফ সমান সমান এম ভি স্কয়ার বাই আর। এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের রাশিমালা। ঠিক আছে, কেন্দ্রমুখী বলের রাশিমালা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের রাশিমালা। এখন এই যে জিনিসটা, সেটার মধ্যে কেন্দ্রমুখী ত্বরণ আমাদের বইয়ে একটু নর্মাল আলোচনা করা হয়েছে, জিনিসটাকে আজকে আমরা বিস্তারিত আলোচনা করে দিলাম। এবং কেন্দ্রমুখী বল, যে বলে বস্তুটিকে আমরা কেন্দ্রে থেকে সমান দূরত্ব বজায় রেখে বৃত্তাকার পথে ঘুরাই, সেই বলের রাশিমালাটা প্রমাণ করে দিলাম, সেটাকে কেন্দ্রমুখী বল বলা হয়। এটা কিন্তু এই যে এইচএসসি যে কেমিস্ট্রি বই, সেইখানে আছে এই যে এফ সমান সমান এম ভি স্কয়ার বাই আর কেন্দ্রমুখী বল, এবং কেন্দ্রের বহির্মুখী বলও আছে। এবং এখন তোমরা এই জিনিসটা দেখলেও কিন্তু ওই জিনিসটা প্রমাণ হয়ে যেতেছে। ঠিক আছে, ওই জিনিসটা প্রমাণ হয়ে যাইতেছে। তাহলে আজকের মতো এগুলো এই ক্লাসটা শেষ করতেছি। পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন বিষয় নিয়ে হাজির হয়ে যাব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ।